না, অবশ্যই আমরা আইনগতভাবেই এটা করব, কোনো মতে আইনের ব্যত্যয় হবে না। কোর্টের সিদ্ধান্ত হওয়ার পরেই এবং আইনের সঠিক ধারা প্রয়োগের মাধ্যমে এই কার্যকলাপ করতে হবে। প্রয়োজন বোধে আইনকে কিছু সংশোধন করতে হতে পারে, সেটা নিয়ে আমাদের আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলস অফিস সেটা নিয়ে কাজ করবেন। কিন্তু সেটা যদি প্রয়োজন হয়, এটা আমাদের বর্তমান আইন দিয়ে যদি করা সম্ভব হয় আমরা সেটাও করব। বাট লক্ষ্যটা হচ্ছে একটা ফান্ড প্রতিষ্ঠা করা, যে ফান্ডের টাকা দিয়ে ব্যাংকগুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো, কারণ ব্যাংকগুলো তো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের টাকাই লুট করা হয়েছে অনেক কারণে। আর বাকি টাকা যেগুলো নন ব্যাংক রিলেটেড অ্যাক্টিভিটি, যেমন হয়তো সেটা দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করা হয়েছে, সেটা ব্যাংকের সাথে সম্পর্ক নয়, ব্যাংকের টাকা দিয়ে হয় নাই, সেই ক্ষেত্রে সেই ধরনের সম্পদ, সেগুলো যেটা ব্যাংকের সাথে যেটা কোলেটারালাইজড না, সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে সেটাকে ব্যয় করবে। কিন্তু সবই আইনগতভাবে করা হবে, আইনের বাইরে নয়। একটা বড় ব্যাংকের যে শেয়ারগুলো জব্দ করে রাখা হয়েছে, স্যার আমরা জানি তো স্যার এই ব্যাংকে স্যার একটা বড় ইনভেস্টমেন্ট ছিল বিদেশিতে, প্রায় 70%। স্যার ওইসব কোম্পানিগুলো কি ওই ইনভেস্টরদেরকে আবার কি এর কোনো সুযোগ আছে কিনা, বা তাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা? দেখুন, আমরা জানি যে ইসলামিক ব্যাংক যেমন সবচেয়ে বড় ব্যাংক আমাদের, সেখানে বিদেশি বিনিয়োগকারী ছিল, ভালো ভালো বিনিয়োগকারী ছিল, কিন্তু তারা সব চলে গেছে, তারা বর্তমানে নাই, এবং সেই শেয়ারগুলো একই মালিকানাধীনই ছিল, এবং সেটা এখন সরকারের কাছে এটা অবরুদ্ধ অবস্থা আছে। এই শেয়ারগুলো কোনো ট্রানজ্যাকশন করা সম্ভব নয় এটাকে। তো আইনগত যেটা আমরা করব সেটা হচ্ছে, ধরুন সেই গ্রুপের কত লোন আছে, সেই লোনের টাকাকে তো উদ্ধার করতে হবে। তো যদি আমরা অন্ততপক্ষে অর্ধেক বা তার বেশি এখান থেকে তাদের জব্দ করা এই শেয়ার থেকে বের করতে পারি, তাহলে সেটা আমাদের কাজে লাগবে। তো আমরা মনে করি যেমন শুধু ইসলামী ব্যাংকের যে শেয়ারটা আছে সালম গ্রুপের, এটার মূল্য হয়তো 10 থেকে 15,000 কোটি টাকার মধ্যে হবে। তো এই 12 থেকে 15,000 কোটি টাকা যদি আমরা ব্যাংককে ফেরত দিই, তাহলে ডিপোজিটার যে যাদের টাকা আত্মসাৎ করা হয়েছে তাদের সেই টাকাটা, ব্যাংকের তো ক্যাপিটাল শর্টফল হয়ে গেছে, ব্যাংক ক্যাপিটাল নাই, ব্যাংকের নন পারফরমেন্সের অনেক বেশি, এই জায়গাগুলোতে তখন তারা একটা স্বস্তিজনক স্থানে নিয়ে যেতে পারবে, আমাদের ব্যাংকিং খাতটা ঘুরে দাঁড়াবে। এবং নতুন এই শেয়ারটাকে আমরা কি করবো, শেয়ারটাকে তো আমরা রাখবো না, বাংলাদেশের সরকারেরও কোনো দরকার নেই এখানে হোল্ড করার, বাংলাদেশ ব্যাংকেরও কোনো, আমরা এটা একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে হস্তান্তর করব। হস্তান্তরের আগে সরকারকে মালিকানাটা টেম্পোরারিলি নিতে হবে, এই টেম্পোরারিলি মালিকানা নিয়ে সরকার তখন এটাকে হস্তান্তর করতে পারবে। আরেকজনের মালিকানায় থাকা অবস্থায় এটাকে হস্তান্তর করা যাবে না। সেই জন্য আইনানুগ ব্যবস্থাটা আমরা নিতে যাচ্ছি, এবং এই যে অর্থ আসবে সেটাই আমরা নতুন বিনিয়োগকারীর কাছ থেকে যে অর্থটা পাওয়া যাবে এই ফান্ডের থ্রুতে আবার সেই ব্যাংকের কাছে আমরা ট্রান্সফার করার প্ল্যান করব। এটাই হচ্ছে আমাদের কার্যক্রম। হ্যালো, আমি মেহেদি বলছিলাম ডেইলি স্টার থেকে। স্যার, আমার কাছে বেশ কয়েকটি প্রশ্ন আছে। এর মধ্যে একটা হলো যে আপনারা যে সমস্ত উদ্যোগ নিয়েছেন এখন পর্যন্ত পাচারকৃত অর্থ উদ্ধারে, এই প্রক্রিয়া কতদিনে সম্পন্ন হতে পারে? স্যার, পিছনে ক্যামেরা আছে, এই জন্য আমি একটু বসে বলছি। আর হচ্ছে আরেকটা বিষয়, এখন পর্যন্ত ব্যাংকিং খাত থেকে যে সমস্ত টাকা পয়সা লুটপাট হয়েছে, এর সঙ্গে আমরা জানি যে কোনো বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং কয়েকজন ডেপুটি গভর্নর এরাও জড়িত ছিলেন। আপনার পাশাপাশি বর্তমান সরকারের কাছেও প্রশ্ন, এদের বর্তমান স্ট্যাটাস কি, এ সম্পর্কে কি আমরা জানি? তারা কি দেশে আছে নাকি দেশের বাইরে আছে, বা তাদের বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে কিনা? স্যার, আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে নগদ দিয়ে আমরা জানি বাংলাদেশ ব্যাংক নগদে নিয়োগ দিয়েছিলেন, কিন্তু সম্প্রতি তারা আগের যারা ম্যানেজমেন্টে ছিল তারা আবার সেটাকে দখল করেছে, সেই প্রক্রিয়াটা প্রথম প্রশ্নটা কি ছিল? আমার প্রথম প্রশ্ন ছিল যে সমস্ত টাকা পাচার হয়েছে এগুলো ফেরত আনা কতদিনে সম্ভব? আচ্ছা, হ্যাঁ বলছি, আমাদের তো কোনো অভিজ্ঞতা নাই টাকা
কিভাবে ফেরত আনতে হয় বা ইত্যাদি ব্যাপকভাবে এটাকে করার জন্য। কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা এটা 4 থেকে 5 বছর লাগে আইনি প্রক্রিয়া শেষ হতে। তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া যায়, যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায়। সেটা কিন্তু আপেক্ষিকভাবে বছরখানেকের মধ্যেই করা সম্ভব, আরও কম সময়ে করা সম্ভব, যদি আমরা এটাকে প্রপার আইনি প্রক্রিয়া আমাদের দেশে সম্পন্ন করতে হবে এবং তারপরে এই রিকোয়েস্টটা বিদেশে আমাদেরকে সঠিক প্রণালী করতে হবে রিকোয়েস্টটা, যেটাকে বলি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, MLA। তো আমরা MLA প্রক্রিয়াতে আছি এখন, আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো বিদেশিদের আমরা যদি সহায়তা পেয়ে যাই তাহলে তা কিন্তু আমরা তাদের অ্যাসেটটা ফ্রিজ করতে পারবো। অ্যাসেটটা ফ্রিজ হলে তার পরবর্তীতে কোর্টে আইনগত প্রক্রিয়া শুরু হবে এবং সেই প্রক্রিয়া সমাধান হতে সাধারণত 4 থেকে 5 বছর লেগে যায় সর্বমোট, এবং সেই শেষেই একটা আমরা জানতে পারবো যে আমরা এটা পুরোটা পাবো না। এবং এখানে আমাদের যে তথ্য সংগ্রহ, গুণগত মান, এই জিনিসগুলো একটা বড় ভূমিকা রাখবে বিদেশি কোর্টের যে রায়টা হবে সেই রায়ের ক্ষেত্রে। কাজে আমাদেরকে অনেক কিছু নিজে এখানে তথ্য সংগ্রহ করতে হবে, সেটা তাদেরকে সরবরাহ করতে হবে এবং আমাদের লিগ্যাল প্রসেসটা বিদেশে শুরু করতে হবে। তো সেই দিকে আমরা এগোচ্ছি। আর যেটা বললেন বাংলাদেশ ব্যাংকের, আমরা তো ধরুন দুর্নীতি যদি হয়ে থাকে সেটা দুদক আছে, তারা সেটাকে তদন্ত করবে। তদন্ত করে যদি তাদের মনে করেন যে চার্জশিট আনা, তারা সেটা নিয়ে আসবে। এখানে দুদককে কেউ বাধা দিচ্ছে না, দুদক তার নিজস্ব প্রক্রিয়ায় এই কাজটা করবে। এখানে আমি কোনো মন্তব্য করাটা একেবারেই সমুচিত হবে না বলে আমি মনে করি। আর নগদের ব্যাপারে আমাদের পজিশন সুস্পষ্ট। আমাদের মুখপাত্র যেটা বলেছেন যে আমরা মনে করি যে নগদের যারা অরিজিনাল ম্যানেজমেন্ট ছিল এবং বোর্ড ছিলেন তারা অর্থনৈতিক, যেটাকে আমরা বলি যে বিভিন্ন ধরনের ম্যালফেশিয়াস অর্থাৎ দুর্নীতি এবং এটার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে, যার পরিমাণ আমরা জানি যে 650 কোটি টাকা মতো মানি ক্রিয়েট করেছে, যেটার এগেনস্টে প্রকৃত অর্থ ছিল না। দ্বিতীয়ত তারা আমাদের যে সরকারের যে দারিদ্র্য বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো নগদের মাধ্যমেই করা হতো শুধু, সেইখানে তারা প্রায় 2000 কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাৎ করেছে। এটা আমাদের বাংলাদেশ ব্যাংকের অডিটেও ধরা পড়েছে এবং এটা আমরা যে ইন্টারন্যাশনাল অডিট ফার্ম দিয়ে অডিট করেছিলাম সেটাতেও ধরা পড়েছে। তো আমরা মনে করি যে আমরা তাদের হাতে কোনো মতেই এই নগদের কার্যক্রম আবার ফেরত যাওয়াটা উচিত নয়, এবং যেহেতু কোর্টের একটা সিদ্ধান্ত হয়েছে আমরা এটাকে অ্যাপিল করেছি পূর্ণাঙ্গ কোর্ট বেঞ্চে এবং এটা শীঘ্রই শুনানির ডেট দেওয়া হবে। আমরা মনে করি যে তখন আমরা আমাদের পক্ষে রায় পাবো, কিন্তু আমরা একটু শঙ্কিত যে এই সময়ের মধ্যে তাদের পুরো কন্ট্রোল কিন্তু তারা নিয়ে নিয়েছে এই সিস্টেমে, অনেক যেটার উপর আমাদের হাত থাকবে না, কারণ আমরা আইনগতভাবে একটু অসুবিধাজনক অবস্থাতে আছি বিকজ অফ কোর্টের এই স্যার, আমি আতাউদ্দিন এখন টিভি থেকে প্রথমে নগদের বিষয়টা বলি। সেটা হচ্ছে আপনি বলছেন যে এই সময়ের মধ্যে প্রায় 7 দিন হয়ে যাচ্ছে, যে এই মধ্যে তারা অনেক কিছু করে দিতে পারে যেখানে আমাদের কোনো হাত থাকবে না আইনের কারণে। সেক্ষেত্রে যদি তারা আবারও অর্থ নিয়ে করে বা পাচার করার সুবিধা পায়, সুযোগ তৈরি করে, সেই জায়গাটা কি আরেকটা বড় ক্ষতির সম্মুখীন হবে কিনা সাধারণ মানুষজন? বড় কোনো ক্ষতির সম্ভাবনা নাই, কারণ আমরা ব্যাংকগুলোকে বলে দিয়েছি যে বড় কোনো ধরনের ট্রানজ্যাকশন তারা করবে না, ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবে, এর বাইরে না, ক্যাশ দিলে ক্যাশ আউট করতে পারবে। কাজে আমরা সেফগার্ড নিয়ে নিয়েছি অলরেডি আমাদের দিক থেকে। তবে তারা যেটা করবে বা করতে পারে বলে আমরা সন্দিহান, সেটা হচ্ছে যে তারা তাদের যে অপকর্মগুলো করেছে সেগুলোকে মুছে ফেলার চেষ্টা করবে, তারা ডক্টর করার চেষ্টা করবে ডেটাবেসকে মুছে দেবে বা অন্যভাবে এটাকে তারা ইনফিল্ট্রেট করবে, যেটা আমাদের কাজকে আরো কঠিন করে তুলবে। এটা নিয়েই আমরা শঙ্কিত। নতুন করে বড় কিছু ক্ষতি করার সম্ভাবনা হয়তো তাদের থাকবে না, কিন্তু নিজেদের স্বার্থে তারা এটাকে অপকর্মের ব্যবহার করবে। স্যার, আরেকটা প্রশ্ন ছিল পাচারের অর্থের বিষয়ে। আপনি বারবার বলেছেন যে সব অর্থ ফেরত নাও আসতে পারে, কিন্তু যারা পাচার করেছে তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। ইতিমধ্যে যেসব দেশে পাচারকারীরা অবস্থান নিয়েছে সেই সব দেশের সাথে কি
জানিয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে কিনা? আমরা তো দেশগুলোর সাথে কথা বলছি। ইনফ্যাক্ট আজকেও এখনও ঢাকাতে ইউকে সরকারের যে IACCC তাদের যা হেড অফ তারা সে ঢাকায় আছে, তারা আমাদের সাথে সহযোগিতা করতে চায়। তারা আমাদেরকে 6 মাসের জন্য একটা ব্রিটিশ এক্সপার্টও দিয়েছে, যে আমাদের তদন্তকারীদেরকে হাতে কলমে ধরে শেখাবে যে কীভাবে MLA তৈরি করতে হয়, কিভাবে কেসগুলোকে ডকুমেন্টেশন করতে হয়, এভিডেন্স গ্যাদারিং। যদি মামলায় জিততে হয় আমাদেরকে এভিডেন্স গ্যাদারিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করতে হবে, দেশীয় স্ট্যান্ডার্ডে করলে হবে না। তো এই জায়গাটায় আমাদের গ্যাপস আছে, আমরা চেষ্টা করছি সেই গ্যাপগুলোকে মেটাতে। আমাদের যারা তদন্ত কর্মকর্তা তাদেরকে নতুন করে ট্রেনিং দেওয়া হচ্ছে, আন্তর্জাতিক মানসম্মত তদন্ত কার্যক্রম যাতে তারা পরিচালনা করতে পারেন, এবং ডকুমেন্টেশনটা যেন ঠিক করতে হবে। ইটস অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট ডকুমেন্টেশনটা তৈরি করা, সেই জায়গাগুলোতে তারা সহায়তা দেবে। তো বিদেশিদের দিক থেকে আমরা প্রচুর আগ্রহ পাচ্ছি। আমি গত সপ্তাহে দুবাইতে ইউনিট অফ দুবাই, সেখানে আমরা মিটিং করেছি, হেড অফ দ্য অর্গানাইজেশন সেখানে ছিলেন সারাক্ষণ। আমরা 2 দিন তাদের সাথে বসেছি, আমাদের কর্মকর্তারা বসেছেন। তারা আমাদেরকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা চেষ্টা করব তাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তাদের কাছে তথ্যভর ভিত্তি যার ভিত্তিতে তারা আমাদেরকে সহায়তা দিতে পারবে। আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান বলছিলাম ইউএস থেকে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে যারা লুট করেছে তাদের যে অর্থ ডিপোজিট আছে আপনারা সেটা ফ্রিজ করেছেন, সেটা দিয়ে একটা তহবিল করেন, কিন্তু এটার মালিকানা তো আসলে টাকাই তারা হচ্ছে আত্মসাৎ করেছে। সেই ব্যাংকগুলোর টাকাই তারাই হচ্ছে আসলে মেন পাওয়া হবে ডিপোজিট। সেখানে এটা কিভাবে করবেন, লিগাল কমপ্লেক্সিটি আসবে কি? প্রশ্ন হচ্ছে যে আপনি একটা জয়েন্ট ইনভেস্টিগেশন করেছিলেন, টিম গঠন করেছিলেন 10টা গ্রুপ এবং হচ্ছে শেখ হাসিনা এবং তার ফ্যামিলি থেকে। সেটার আপডেট কি, আপনারা কি পরিমাণ অর্থ পাচার হয়েছে বা আত্মসাৎ করেছে, এই তথ্যটা আপনারা কি এখন পর্যন্ত বের করতে পারছেন না বা কি পরিমাণ পাচার হয়েছে? প্রথম প্রশ্নটা ছিল, প্রথম কোশ্চেনটা আবার একটু বলেন। আপনি বলছেন যে যারা লুট করেছে তাদের যে ডিপোজিট তারা আপনি হ্যাঁ ঠিক আছে, আমি বলছি। এটা হচ্ছে যে আসলে 2 প্রকারের সম্পদ আছে এখানে। ধরুন মিস্টার এক্স, সে হয়তো মন্ত্রীও ছিল, সে হয়তো ব্যাংকের থেকে টাকা নিয়েছে। তো ব্যাংকের যে অর্থ যেগুলো ব্যাংকের থেকে নেওয়া হয়েছে লোন হিসাবে কিন্তু পরিশোধ করা হয়নি, সেই জায়গাটায় সেই টাকাটা ব্যাংকের কাছে আমরা ফেরত দিয়ে দেবো পরবর্তীতে, যদি আমরা এটাকে জব্দ করে থাকি। যেমন তাদের শেয়ারগুলো আছে সেই কোম্পানিতে, হয়তো এসালমের শেয়ার ধরে বা সাইফুজ্জামানের শেয়ার, সেগুলো আমরা যে ব্যাংকিং শেয়ার সেগুলোকে আমরা ব্যাংকে দিয়ে দিব, কারণ এটা তো ব্যাংকেরই প্রাপ্য। ব্যাংকের এটা হচ্ছে ব্যাংকের অর্থ তারা আত্মসাৎ করেছে, কাজেই সেইখানে তার ক্ষতিপূরণ সেখানে দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে তারা আবার অন্যভাবে অর্থ আত্মসাৎ করেছে, শুধু যে ব্যাংক থেকে নিয়েছে তা তো নয়। যেমন ভূমিমন্ত্রী হিসাবে অর্থ আত্মসাৎ করতে পারে, সেই অর্থগুলো তো ব্যাংকে যাবে না, সেটা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। তো সেই জন্য আমি বলছিলাম যে 2ভাবে ব্যবহার হবে। কিছু অর্থ যাবে যেটা ব্যাংক সংক্রান্ত, ব্যাংক সংশ্লিষ্ট, সেটা ব্যাংকিং ক্ষতিপূরণ হিসাবে যাবে। আর যেটা নন ব্যাংকের সাথে সংশ্লিষ্ট নয় কিন্তু সম্পদ অর্জন করা হয়েছে বিভিন্ন অসৎ উপায়ে, সেগুলো মানুষের কল্যাণে ব্যয় করা হবে ওই ফান্ড থেকে। এটাই সিদ্ধান্ত। জয়েন্ট ইনভেস্টিগেশন টাস্ক ফোর্স তো গঠন করা হয়েছে, তারা কাজ করছে। তাদেরকে আমরা ট্রেনিংদের ব্যবস্থা করেছি, আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে। এখন 6 মাসের জন্য IACCC থেকে একজন ট্রেনার আসছেন, উনি হাতে কলমে তাদের সাথে কাজ করবেন প্রত্যেক দিন 6 মাস ধরে। এগুলো চলছে, আমাদের মানোন্নয়ন হচ্ছে। আমরা এটা তো একদিনের প্রক্রিয়া নয়, তো তারা এভিডেন্স কালেক্ট করছেন, আমরা সেটা নিয়েও আলোচনা করেছি। সব বিষয় তো শেয়ার করা যাবে না, কিন্তু অগ্রগতি হচ্ছে, আমরা সেই অগ্রগতি পর্যালোচনা করে দেখেছি। দেশীয় সম্পদ, বিদেশি সম্পদ,
দেখুন, আমাদের যৌথ তদন্ত দল, জয়েন্ট ইনভেস্টিগেশন টিম, তারা প্রত্যেকটা গ্রুপে ভাগ হয়ে গেছেন, 11টা গ্রুপ আছে সেখানে। তারা যার আলাদা আলাদাভাবে আমাদেরকে দিয়েছে, আমরা সেটাকে আলাদা আলাদাভাবে ট্রিট করবো। একজনের সম্পদের বিবরণী অন্য টিমে জানার দরকারও নাই এবং জানাটা দরকার, এটা 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 প্রয়োজন হবে না। আমরা মনে করছি যে আমরা এখনো নতুন নতুন সম্পদ উদ্ঘাটন হচ্ছে, যোগ হচ্ছে, এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার। তবে যে সম্পদ আমরা ইতিমধ্যেই পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু আমরা মামলা রুজু করা হয়েছে এবং সেই সম্পদগুলোকে জব্দ করা হয়েছে। টোটাল অ্যামাউন্টটা তো আমরা এখনই বলতে পারবো না, কারণ এটা বাড়ছে, এটা বাড়তেই থাকবে আগামীতেও, কারণ নতুন নতুন জিনিস উদ্ঘাটিত হয় এবং সেটা তখন সেখানে যোগ হয়। এটা এইভাবে বলাটা ঠিকও না যে এটা একটা আনুমানিক ভিত্তিতে অন্যরা বলেছেন, কিন্তু আমরা তো আইনগতভাবে তো করতে গেলে আমাদেরকে যেমন একটা জিনিস আছে যে দালিলিক মূল্যটা আমাদেরকে দেখাতে হয়।